অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, সৌদি কাতারের জ্বালানি স্থাপনা ইরানের হামলা, কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমান, আক্রান্ত নেতানিয়াহুর কার্যালয়ে মূল হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। আটকে পড়া ও প্রবাসীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার। হামলার মুখে কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেল গ্যাসের দাম। পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় সংখ্যা দেখছেন না বাণিজ্যমন্ত্রী। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার প্রস্তাব বিএনপির। এবং রাজধানীতে 6 মাসের মধ্যে নারীদের জন্য চালু হবে ইলেকট্রিক বাস। গণপরিবহন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর। ঢাকায় মনোরেল যোগাযোগ গুরুত্ব। দেখছিলেন শিরোনাম। প্রবাস সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। ইরানের সর্বোচ্চ নেতা নিহতের পর মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইরান। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকো এবং কাতারের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। কুয়েতে ভূপাতিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধ বিমান। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানে হামলা অব্যাহত রেখেছে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে কঠোর আঘাত এখনও করা হয়নি, শিগগিরই মূল আক্রমণ চালানো হবে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের জেরে পাল্টাপাল্টি হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রাজধানী তেল আবিব, পশ্চিম জেরুজালেমে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অনেক মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয় আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন স্থাপনায়। এসব হামলায় প্রাণহানির খবরও পাওয়া গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়েও হামলার দাবি করেছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আগুন ধরে বিভিন্ন স্থানে। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিস্ফোরণ হয়েছে। এছাড়া কুয়েতও সোমবার ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। হামলা হয়েছে বাহরাইন, জর্ডানেও। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতারের রাসলাফন শহরের 2টি জ্বালানি স্থাপনাতেও ইরানের ড্রোন হামলার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করেছে দোহা। এই ঘোষণার পর থেকে ইউরোপের বাজারে হু হু করে বাড়ছে গ্যাসের দাম। বেঞ্চমার্ক ডাচ ও ব্রিটিশ হোলসেলের গ্যাসের দাম বেড়েছে প্রায় 50%। কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। অন্যদিকে ইরানেও অব্যাহত রয়েছে হামলা। গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্র টেলিভিশনের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাণ হারিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তে বাঘেরজাদে। পাল্টাপাল্টি হামলার মধ্যে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনারও প্রস্তাব দেন ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন। না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের পরমাণু ইস্যুতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সন্দ্বীপের মোহাম্মদ তারেকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী। অন্যদিকে ইরানি হামলায় আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের আহমদ আলীর স্বজনদের আহাজারিতে ভারী গ্রামের পরিবেশ। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের।
তাসনিম তামান্না পড়ছেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। বাবার না ফেরার দেশে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না একমাত্র সন্তান তাসনিম। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাথায় আঘাত পান মোহাম্মদ তারেক। তিনি দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাদেরকে কেউ ক্লিয়ারলি বলতেছে না, বলতেছে তোমার বাবা আছে অসুস্থ, বাট আমি জানতে চাই যে আমার বাবার কি হয়েছে, যেটাই হোক না কেন আমার বাবাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসতে চাই। সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা তারেকের মরদেহটি দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। তার মরদেহটি যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে বাংলাদেশে আনা যায় এই ব্যাপারে যাতে এমবাসির সাথে যোগাযোগ করে। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানির গাড়ি চালাচ্ছিলেন। এ সময় ইরান থেকে ছোঁড়া একটি মর্টার আজমান শহরে আঘাত হানে। এতে গুরুতর আহত সালেহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। বর্তমানে মরদেহটি সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে রয়েছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে 2 বাংলাদেশি নিহত এবং 7 জন আহত হয়েছেন। বিমান চলাচল স্বাভাবিক হলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনবে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আটকে পড়া বিদেশগামীদের দুর্ভোগ নিরসন এবং প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কথা হয়েছে বলেও জানান সরকারের নীতি নির্ধারকরা। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতকে কেন্দ্র করে সোমবার বিকেলে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসে পররাষ্ট্র মন্ত্রণালয়। ছিলেন 4টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন নীতি নির্ধারকরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, ফ্লাইট বন্ধ থাকায় যারা ভিসা সংকটে পড়েছেন তাদের জন্য গঠন করা হয়েছে ভিসা সেল। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবেসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাকেই প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের বিষয়ে সম্ভাব্য সবকিছু আলোচনায় এসেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। is supportive of their welfare and it will do anything to protect their security, welfare and well-being. আমরা 2 জন নাগরিককে হারিয়েছি। যখনই স্বাভাবিক হবে সিচুয়েশন, তারা যত পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। সবশেষ ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বাহরাইন, কুয়েত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চলমান রেখেছে সরকার। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা সকলে আমাদের নাগরিক যারা এ সমস্ত দেশে আছেন তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার ব্যাপারে তাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও 7 জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতে অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ ফ্লাইট। ঢাকা চট্টগ্রাম থেকে গেল 3 দিনে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। শিডিউল বিপর্যয়, ফ্লাইট বাতিল আর স্থগিতের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে বহু যাত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাসেল মিয়ার সৌদি আরবের ফ্লাইট ছিল 28 ফেব্রুয়ারি রাতে। মধ্যপ্রাচ্যের সংঘাতে বাতিল হলে নতুন করে সোমবার বিকেলে টিকিট কাটেন ইউএস বাংলা এয়ারলাইন্সে। সকাল থেকে টার্মিনালের সামনে ঠায় বসে থাকলেও মেলেনি শিডিউলের নিশ্চয়তা। আজকে আমার লাস্ট ডেট, আজকে যদি যাইতে না পারি তাহলে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। রাসেল মিয়ার মতো এমন ঘটনা ঘটেছে অনেকের সঙ্গেই। মধ্যপ্রাচ্য সংঘাতে যেমন অনিশ্চিত হয়ে পড়েছে প্রবাসীদের যাত্রা, তেমনি ভিসার মেয়াদ ফুরানোর শঙ্কা চোখে মুখে। এখন যে সাময়িক সমস্যাটা বা অ্যাকুরেট যে নির্দেশনাটা এটা আমরা পাচ্ছি না বা পাইনি। এখন আমার ভিসার মেয়াদ আছে মাত্র 2 দিন। কালকা 3 তারিখ ভিসার মেয়াদ শেষ,
তখন আমার তো ইমার্জেন্সি যাওয়া লাগবে। দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় সোমবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন রুটে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। সৌদি আরব, জেদ্দা, রিয়াদগামী কিছু ফ্লাইটের নতুন করে শিডিউল দেওয়া হলেও অনিশ্চিত বাহরাইন, দুবাই, কুয়েত, দোহাগামী ফ্লাইটের সময়। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এজেন্সি কিংবা এয়ারলাইন্সের সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। ফ্লাইট মিস্টেক হয়েছে, গতকাল ছিল, বৈশাখ হয়েছে, কিন্তু কোনো আপডেট পাইতেছে না। এখন আনুমানিকভাবে আমি ভিতরে যাইতেছি। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেরও একাধিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানায় বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা। তবে সালাম এয়ারের মাস্কাট রুটের ফ্লাইট স্বাভাবিকভাবে আসা যাওয়া করছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ইরানের হামলায় জ্বালানি স্থাপনার ক্ষতি হওয়ায় এলএনজি উৎপাদন বন্ধ রেখেছে কাতার। কয়েক ঘন্টার ব্যবধানে ইউরোপে দাম বেড়েছে 50%। এদিকে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল সীমিত হলেও পর্যাপ্ত মজুদ থাকায় দেশে খাদ্যপণ্য এবং জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট হবে না, দামেও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় নয়াদিল্লি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং জবাবে তেহরানের পাল্টা হামলায় আবারও আলোচনার কেন্দ্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্ব বাণিজ্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সিংহভাগ এলএনজি কাতার থেকে আমদানি করে বাংলাদেশ, যা হরমুজ প্রণালী দিয়ে আসে। পাশাপাশি এই নৌপথ ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব, এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি ও খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় হরমুজ প্রণালী বন্ধ হলেও এই মুহূর্তে দেশে কোনো সংকট হবে না। এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি, জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না, আমরা দেখি পরিস্থিতিটার সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। Our willingness to closely engage with the new government and to strengthen our trade and economic relations and all our people-centric cooperation in all domains by working together in a positive, constructive and forward-looking manner based on mutual interest and mutual benefit. বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বর্তমানে ভারত থেকে বছরে $9.5 বিলিয়ন পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রফতানি করে মাত্র $1.5 বিলিয়ন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 6 মাসের মধ্যে নারীদের জন্য নামানো হবে ইলেকট্রিক বাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। তিনি জানান, আলোচনায় ঢাকার বিকেন্দ্রীকরণ এবং দ্রুতগতির রেল ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সোমবার সকাল 9টার পর মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলাদা বৈঠকের পাশাপাশি একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। রাজধানী সহ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অংশ নেন যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হকও। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নাগরিকদের দুর্ভোগ কমাতে গণপরিবহন আধুনিকায়ন ও মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলায় আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওনার আগ্রহ দেখলাম যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা, বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, যেটা উনি অলরেডি বলেছেন মনোরেল, যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। নারীদের নিরাপদ গণপরিবহন না পাওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা জানিয়ে ডক্টর এম শামসুল হক বলেন, আগামী 6 মাসের মধ্যে তাদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে, এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন।
এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের জানান, আহত ও নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্নড। তিনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ফিরিয়ে নেওয়া হবে মুক্তিযোদ্ধা হিসেবে নেওয়া আর্থিক সুবিধাও। এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ খোদ ডিএনসি ইন্সপেক্টর। সায়েদাবাদে তল্লাশির সময় পিস্তল দিয়ে গুলি, নিরাপদ দূরত্বে গিয়ে ফেলে যায় অস্ত্র, ধরার চেষ্টায় পুলিশ। বিরোধী দল হিসেবে জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান মেনে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এ সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা সংসদে অংশ নিতে পারবেন না বলেও জানান মন্ত্রী। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 30 দিনের মধ্যে 12ই মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। সেখানে ভাষণ রাখবেন তিনি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিতর্ক। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান, বিদ্যমান সংবিধান মেনেই সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে জুলাই সনদকে সম্মান জানিয়ে বিরোধী দল হিসেবে জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নিতে মৌখিক প্রস্তাব দেওয়ার কথা জানান তিনি। সংবিধান কি বলে, নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। অসাংবিধানিক কিছুই জাতীয় সংসদে উত্থাপন করা যায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় সংসদে অংশ নিতে পারবেন না সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা। আগামী 12 তারিখে যারা শপথ গ্রহণ করেছি তারা সংসদ সদস্য হিসেবে যোগদান করব। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারে না। যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। সংবিধান সংস্কার নিয়ে রাজনীতির মাঠে চলমান আলোচনাকে রাজনৈতিক অধিকার বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের পেছনে সরকারের ইন্ধন দেখছে জামায়াত। সোমবার রাতে মগবাজারে দলটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। আদালতের রায়ের পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবের। এদিকে সংসদ অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি অপসারিত না হলে সংসদকে প্রশ্নবিদ্ধ করা হবে বলে মনে করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজকে 2টা রিট পিটিশন শুনানি হয়েছে। সোমবার রাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী বাংলাদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণঅভ্যুত্থান ও গণভোটের প্রাসঙ্গিকতা উল্লেখ করে অভিযোগ করেন, সংস্কার ও গণভোটের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত পোষণ করলেও এখন সরকারের ইন্ধনে গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আর মাত্র 10 দিন বাকি আছে সংসদ বসার। এত তাড়াহুড়া করে 2 জন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়ের করে আসলে যারা দায়ের করেছেন তারা কি পেতে চান? আমি স্পষ্ট দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, কোর্টে দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, আইনজীবীদের মধ্যে দেখা যাচ্ছে সরকারের ইন্ধন। অতীতে আদালতকে ব্যবহার করে যে সমস্ত রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে সবগুলো বুমেরাং হয়েছে। মঙ্গলবার রিটের বিষয়ে আদালতে দেয়া সিদ্ধান্ত পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় জামায়াতের পক্ষ থেকে। আদালতের রায় দেখার পরে আমাদের রাজনৈতিক দল, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের সংসদীয় দলের
কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাব। এদিকে সংসদ অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি অপসারিত না হলে সংসদকে প্রশ্নবিদ্ধ করা হবে বলে মনে করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সন্ধ্যায় দলের কার্যালয়ে নবগঠিত সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটিকে পরিচয় করিয়ে দেওয়ার পর গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের পক্ষে বিএনপির অবস্থান নেয়ার সমালোচনাও করেন তিনি। বিএনপি এক ধরনের ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদে যেই বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা করার জন্য এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে গিয়েছেন। বিএনপির যারা লয়ার হিসেবে পরিচিত তারাই সেখানে সাবমিশন দিয়েছেন, তারাই সেখানে জুলাই সনদের বিরুদ্ধে সেখানে কথা বলেছেন। এর আগে চট্টগ্রামে এক আলোচনা সভায় একই ধরনের অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। জুলাই সনদ এবং গণভোটের যে গণরায় যার ভিত্তিতে নির্বাচন হয়েছে, যার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, সেই গণভোটের রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আদালতকে আবারও দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদালতকে যদি রাজনৈতিক এজেন্ডার কারণে নিজেদের দলীয় এজেন্ডার কারণে ব্যবহার করা হয়, চেষ্টা করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। হুঁশিয়ারি দিয়ে বলেন, আদালতকে দলীয়করণ করার চেষ্টা করা হলে সরকারের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করুন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদার সহ তার সিন্ডিকেটের বিরুদ্ধে আরও একটি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। ৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই চার্জশিট দেওয়া হবে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী সহ ৩৫ জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতের অভিযোগে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। উঠে এসেছে বিগত সরকারের প্রভাবশালী সাবেক ২ সচিবের দুর্নীতিও। দেশের আর্থিক খাতে বহুল আলোচিত নাম প্রশান্ত কুমার বা পিকে হালদার। দুর্নীতির অভিযোগে বাংলাদেশে অর্ধশত মামলার এই আসামি বর্তমানে অবস্থান করছেন ভারতে। মুন এন্টারপ্রাইজের নামে ইন্টারন্যাশনাল লেজিং থেকে ৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। দীর্ঘ তদন্ত শেষে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানির নামে অর্থ আত্মসাতের ভিন্ন একটি মামলায় প্রশান্ত কুমার হালদার সহ মোট ১৮ জনের নামে দুর্নীতি দমন কমিশন আরও একটি মামলার চার্জশিট অনুমোদন দিয়েছেন। বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ থাকা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে আরও একটি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। প্রতিবেদন বলছে, ইউসিবিএল থেকে ঋণের নামে ২৩ কোটি টাকা উত্তোলন করে তা ৩৫ জন সহযোগীর মাধ্যমে পাচার ও আত্মসাৎ করেন এই সাবেক মন্ত্রী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামান সহ ইউসিবিএল ব্যাংকের ৩৫ জনের নামে চার্জশিট অনুমোদন দিয়েছেন কমিশন। দুদকের তালিকায় আছেন আওয়ামী লীগ শাসনামলের দাপুটে আমলারাও। হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক বিমান সচিব মহিবুল হকের বিরুদ্ধেও তার স্ত্রীর নামে কিনা ৪ কোটি ২০ লাখ টাকার বিলাসবহুল ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। আর ঘুষ দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে বরগুনা ২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলামকে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একই দিনে আরেক প্রজ্ঞাপনে ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হয়েছেন ৬ জন সংসদ সদস্য। নবনিযুক্ত হুইপরা হলেন হবিগঞ্জ ৩-এর সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ জি.কে. গৌস, খুলনা ৩-এর সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর ৩-এর সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর ২-এর সংসদ সদস্য এম বুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর ৪-এর সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর ৪-এর সংসদ সদস্য এ.বি.এম. আশরাফ উদ্দিন। সরকার আসা মাত্র সবকিছু পরিবর্তন হবে না, তার জন্য ন্যূনতম সময় দিতে হবে বলে
মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমান এরই মধ্যে জনগণের গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। সুন্দর শহর গঠনে শুধু সিটি কর্পোরেশন নয়, জনগণকেও সচেতন হতে হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। সবার সহযোগিতা আমি চাই। দীর্ঘ 17 বছর পরে একটি গণতান্ত্রিক সরকার আমরা পেয়েছি। সরকারকে কিছুটা সময় দিতে হবে। সরকার আসার সাথে সাথেই 1 মাস 1 বছরের মধ্যে সব পরিবর্তন হয়ে যাবে, এটা আশা করাটা ঠিক না। কিন্তু তারপরেও আমি বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসাবে, বেগম খালেদা জিয়ার সন্তান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই জনগণের দৃষ্টি কাটতে সক্ষম হয়েছেন। প্রবাসের সময় আরও থাকছে। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় মঙ্গলবার বিগ ম্যাচের প্রতিপক্ষ চীন, সর্বোচ্চটা দিয়ে লড়তে চান আফিদারা। মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। সোমবার দুপুরে রাজধানী সায়দাবাদে তল্লাশির সময় গুলি করে পালিয়ে যায় এক মাদক কারবারি। নিরাপদ দূরত্বে গিয়ে পিস্তলটি ফেলে যায় সে। অস্ত্রটি উদ্ধার করে অভিযুক্ত কারবারি সহ জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। সোমবার বেলা 12:10 রাজধানীর সায়দাবাদে ফুটপাত দিয়ে দৌড়াচ্ছেন এক ব্যক্তি। কিছু দূর গিয়ে অটোরিকশায় উঠে পালিয়ে যায় সে। তাকে ধরতে পেছনে ছুটতে দেখা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির কর্মকর্তাদেরও। মাদক বিরোধী অভিযানে আটকের পর ওই ব্যক্তিকে তল্লাশি করতে গেলে পকেট থেকে পিস্তল বের করে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় ওই ব্যক্তি। এর মধ্যে একটি গুলি খিলগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের পায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। ঢাকা মেট্রো সাউথের যে প্রায় 7টি ইউনিট একসাথে করে একটা অভিযান, বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা সায়দাবাদ এলাকায় গেলে, সায়দাবাদ যে রেল স্টেশনটাতে ওখানে আমাদের গাড়ি নামার পরেই আমরা একজন সন্দেহভাজন ব্যক্তিকে আমাদের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান, খিলগাঁও সার্কেল ইন্সপেক্টর চ্যালেঞ্জ করলে বা তাকে জড়িয়ে ধরতে গেলে সে তার পকেট থেকে পিস্তল বের করে তাকে পরপর 4 রাউন্ড গুলি করে। চিকিৎসকরা জানান গুলিটি এক পাশে লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলেও সিদ্দিকুরের অবস্থা স্থিতিশীল। আমরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে আসি। আপনারা দেখছেন, আপনারা নিজেও রোগীকে দেখেছেন। তো মোটামুটি এখন তার অবস্থা স্টেবল আছে। আমরা এক্সরে করেছি, এক্সরেতে তার হাড়ের বা কোনো কিছু হয় নাই, জাস্ট 2টা হাড়ের মধ্যে একটা হাড়ে জাস্ট একটু টাচ লেগেছে। বর্তমানে রোগীর অবস্থা স্টেবল আছে, ড্রেসিং চলছে এবং ডাক্তাররা বলছে যে আল্লাহ দিলে তেমন কোনো মেজর নেই, মানে মেজর কোনো থ্রেট নেই। পুলিশ বলছে জড়িতদের ধরতে কাজ চলছে। উদ্ধার হয়েছে অস্ত্রটি। যারা পালিয়ে গেছে ওদের পরিচয়টা এখন আমরা শনাক্ত করতে পারি নাই, চেষ্টা অব্যাহত আছে, নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া। গুলি বর্ষণকারীকে তালিকাভুক্ত মাদক কারবারি মাসুম বলে ধারণা ডিএনসির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির সন্দেহে 3 জনকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার সকালে কাজের সন্ধানে ডহরগাঁও এলাকার সেলিম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গহনা চোর সন্দেহে ওই 3 নারীকে বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে মাথার চুলও কেটে দেওয়া হয়। ভিডিওটি ভাইরালের পর ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্তের জন্য 3 নারীকে আটক করা হয়েছে। নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সংযোগের লিকেজ থেকে একটি সোয়েটার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় কে লিগো সোয়েটার কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান রাত 8টার দিকে কারখানার মূল ভবনের সামনে বয়লার রুমে গ্যাস সংযোগের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে ফতুল্লার বেসিক ফায়ার সার্ভিসের 2টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানাটির বয়লার সহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে মঙ্গলবার। এবারও 100% টিকিট বিক্রি হবে অনলাইনে। চলবে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরে লাখ লাখ মানুষ। স্বস্তিদায়ক ঈদ যাত্রায় যাত্রীদের প্রথম পছন্দ রেলপথ।
বিশাল এই যাত্রী চাপ সামাল দিতে প্রতিবারের মতো এবারও প্রস্তুতি সম্পন্ন করেছে রেলপথ মন্ত্রণালয়। 21 মার্চ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে 3 মার্চ থেকে শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। আর বাড়তি ভিড় এড়াতে এবার 10 দিন আগে 13 মার্চ থেকে শুরু হবে ঈদ যাত্রা। রেলওয়ে মহাপরিচালক বলছেন এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর সার্ভারে চাপ কমাতে সকালে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট আর দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের। 3 তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় করা শুরু হবে। পশ্চিমাঞ্চলেটা আমরা সকাল 8টা থেকে দুপুর 2টা এই সময়ের মধ্যে আমাদের ওপেন করা হবে। আর পূর্বাঞ্চলেরটা দুপুর 2টা। একসাথে যদি অনলাইনে ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে না, সার্ভার জ্যাম হয়ে যায়। যাত্রী সুবিধায় এবার 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনেই চাহিদা অনুযায়ী যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। এবার ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেল ডিজি। গতবারের ন্যায় আমরা 5 জোড়া আমরা ঈদ স্পেশাল ট্রেন চালাবো। ট্রেন যাতে ইঞ্জিনের যাতে বসে না থাকে, শিডিউল যাতে বিপর্যয় না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। একদিকে নতুন বই হাতে লেখকদের উচ্ছ্বাস, অন্যদিকে ক্রেতা সংকট। অনেকটাই জনশূন্য অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। মেলার শুরুতে এমন স্থবিরতা ভাবিয়ে তুলছে প্রকাশকদের। নতুন বইয়ের ঘ্রাণ থাকলেও স্টলে নেই ক্রেতার ভিড়, বিক্রেতাদের চোখে মুখেও অপেক্ষার ছাপ। সোমবার বিকেলে অনেকটাই জনশূন্য অমর একুশে বইমেলার প্রাঙ্গণ। মেলার শুরুতেই এমন স্থবিরতা ভাবিয়ে তুলছে প্রকাশকদের। প্রকাশনীগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে, ওদের বেচা কিনা নাই। গত বছরের তুলনায় একুশের মেলা যে 1 মাস হয় তার সেই তুলনায় এবার একটু মেলা খারাপ হবে বোঝা যায়। যারা এবারই প্রথম বই এনেছেন তাদের কপালে চিন্তার ভাঁজ। পাঠকদের এমন অনুপস্থিতির নতুন সৃষ্টির উৎসাহে ভাটা ফেলছে বলে মন্তব্য নতুন লেখকদের। দেশের যে সংস্কৃতিকে আঁকড়ে রাখার মনোভাব, ওটা থেকে আমরা সরে যাচ্ছি। দর্শনার্থী থাকে তাহলে আমাদের মেলাটা উৎফুল্ল হয়, অন্যরা আসার আগ্রহ পায়। আর কাস্টমার মানে আমি বলবো না যে পরিমাণে দর্শনার্থী কম সেই হিসেবে কাস্টমার কম আছে, বাট কাস্টমার কিছুটা কম আছে। তবে যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যাননি অনেকে। শুধু ঘোরার জন্য নয়, বইয়ের টানেই ছুটে আসছেন মেলায়। ঠিকই সংগ্রহ করছেন নিজের প্রিয় বইটি। বইমেলা আসতে খুব ভালো লাগছে, মানুষজন অনেক কম, খুব নিরিবিলি, খুব স্বাচ্ছন্দ্যে হাঁটাহাঁটি করছি। মোহাম্মদ জাফর ইকবাল স্যারের মহাকাশের প্রাণী বইটি কিনেছি। ভালোবাসা পৌঁছে যায় ভালোবাসার টানে আপন ঠিকানায়। সুতরাং আমার যারা ভক্ত, আমাকে যারা ভালোবাসে, সমর্থন করে, তারা ঠিকই চলে আসছে। এদিকে রমজান হওয়ায় ইফতারের পর মেলা প্রাঙ্গণে পাঠক ও দর্শনার্থীদের আনাগোনা কিছুটা বাড়ে, যদিও সেই ভিড় রূপ নেয়নি কেনাকাটায়। মেলায় এখন পর্যন্ত নতুন বই এসেছে 136টি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। 2025 সালের শেষ 3 মাসে দেশের ব্যাংক খাতে 87,298 কোটি টাকা খেলাপি কমেছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের দেয়া সবশেষ পরিসংখ্যান অনুযায়ী গত বছর সেপ্টেম্বর পর্যন্ত দেশের 61টি ব্যাংকে মোট খেলাপি ঋণ ছিল 6,44,515 কোটি 25 লাখ টাকা, যা মোট প্রদানকৃত ঋণের 35.73% দাঁড়ায়। তবে বছরের শেষ প্রান্তিকে 31 ডিসেম্বর পর্যন্ত 18,20,915 কোটি 44 লাখ টাকা প্রদানকৃত ঋণের মধ্যে খেলাপি কমে দাঁড়িয়েছে। খেলাপি ঋণের পরিমাণ 5,57,216 কোটি টাকা। বছরের শেষ 3 মাসে 87,298 কোটি টাকা কমে যাওয়া খেলাপির পরিমাণ মোট ঋণের 3 মাসে যা ছাড়কৃত ঋণের 30.60% দাঁড়িয়েছে। খেলাপি কমলেও অতিরিক্ত খেলাপি হওয়ায় আর্থিক খাতের স্বাস্থ্যের উপর চ্যালেঞ্জ হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। আবারও মধ্যপ্রাচ্যে সংঘাতের খবর। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত হলে দেশের জ্বালানি খাত বড় সংকটে পড়ার শঙ্কা রয়েছে। অপরিশোধিত তেল ও এলএনজি আমদানি একক উৎস মধ্যপ্রাচ্য, আবারও পরিশোধিত জ্বালানির সিংহভাগ আসে এই অঞ্চল থেকে। এমন অবস্থায় বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, সংঘাত বাড়লে জ্বালানি সরবরাহ ও দাম দুই ক্ষেত্রেই বাংলাদেশের ঝুঁকি বাড়বে। যদিও বিকল্প উৎসের কারণে জুন পর্যন্ত বড় ধরনের সংকটের শঙ্কা দেখছে না বিপিসি। ফারুক ভৈরবের রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে অস্থিরতা ছড়িয়েছে বাংলাদেশে জ্বালানি আমদানির প্রধানতম উৎস
মধ্যপ্রাচ্য জুড়ে। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালীর দুই পাশে আটকা শত শত তেলবাহী জাহাজ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দামেও বড় উল্লম্ফন। $70 আশেপাশে থাকা ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $100 ছুঁতে পারে আসছে এমন পূর্বাভাসও। এ অবস্থায় উদ্বেগ জাগছে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে। দেশে জ্বালানি আমদানির সিংহভাগই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। অপরিশোধিত তেলের একক উৎস সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আবার পরিশোধিত তেলের জন্য বড় অংশে নির্ভরতা মধ্যপ্রাচ্যের উপর। এছাড়া এলএনজি আমদানির চুক্তি আছে কেবল কাতার ও ওমানের সঙ্গে। এলপি গ্যাসের জন্য নির্ভর সে মধ্যপ্রাচ্যের উপরই। এমন অবস্থায় ইরানের সংঘাতময় পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির সরবরাহ ও দাম দুই ক্ষেত্রেই বাংলাদেশের সংকট বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আশা করছি যে যুদ্ধটা যেন দীর্ঘায়িত না হয়, স্বল্পকালীন যে ধাক্কা সেটা আমরা সামলাতে পারবো। 15 দিন যদি 20 দিন, কিন্তু এর চেয়ে যদি বেশি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অর্থনীতিতে একটা বিরাট সংকট সৃষ্টি হবে। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা জিয়ে থাকলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি নিরবচ্ছিন্ন রাখতে চায় বিপিসি। 4টা দেশের আমাদের পোর্ট অফ ডেলিভারি আছে, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর। আমাদের জুন পর্যন্ত চুক্তি করা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি আসছে, আর বাকিগুলো আমাদেরকে তারা এনশিওর করেছে যে সরবরাহ নির্বিঘ্ন আছে। তবে সরবরাহ চ্যালেঞ্জ উত্তরানো গেলেও শঙ্কা রয়েছে দাম নিয়ে, যা বাড়তি চাপ ফেলতে পারে বৈদেশিক মুদ্রার উপর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলার প্রভাব পড়তে শুরু করেছে আয়ারল্যান্ডে। প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলের দাম। আমদানি নির্ভর দেশটিতে এর প্রভাব পড়তে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও শেয়ার বাজারেও। এই নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। গত সপ্তাহ আয়ারল্যান্ডে ডিজেল ও পেট্রোলের দাম ছিল লিটার প্রতি গড়ে €1.68 থেকে €1.73। তবে শুক্রবার রাতে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরদিন শনিবারই দাম বেড়ে দাঁড়ায় €1.75। রোববার তা আরও বেড়ে €1.78 থেকে 80 সেন্ট ছাড়িয়ে যায়। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘ হলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে পারিবারিক বাজেটে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়েছিল, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। নতুন করে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমি মনে করছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি অতিরিক্ত 0.5 থেকে 7% পর্যন্ত বাড়তে পারে। আয়ারল্যান্ড তার ব্যবহৃত, অপরিশোধিত ও পরিশোধিত সব ধরনের পেট্রোলিয়াম পণ্যের জন্য আমদানির উপর নির্ভরশীল। দেশটি বছরে গড়ে প্রায় 58 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে থাকে। এ কারণে বৈশ্বিক বাজারে দামের সামান্য অস্থিরতাও সরাসরি প্রভাব ফেলে স্থানীয় বাজারে। আয়ারল্যান্ডে প্রতিদিনই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের জন্য ভালো না। এভাবে বাড়তে থাকলে এর প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রে। তেল ও পণ্যের দাম আরো বাড়ে, সেটি আমাদের মতো প্রবাসী ও সাধারণ মানুষদের জন্য বড় উদ্বেগের বিষয় হবে। যুদ্ধ কখনো শান্তির বার্তা নিয়ে আসে না। একটি দেশ তার অবকাঠামো ও তার খনিজ সম্পদ ভেঙে পড়লে তার প্রভাব বিশ্বের অন্য দেশগুলোতেও পড়ে। এই সহজ হিসেবে যুদ্ধ হোক বন্ধ, পৃথিবীর সব দেশ চলুক তার স্বাভাবিক গতিতে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। কুয়েতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। অনেক প্রবাসীর পরিবার দেশটিতে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন। বর্তমান অবস্থা জানাতে কুয়েত থেকে যুক্ত হচ্ছেন মঈন সুমন। আমেরিকান ঘাঁটিতে কিন্তু অলরেডি বিমান হামলা, যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং অনেকে আহত হয়েছেন। এবং এখানে বিমান কিন্তু অলরেডি বিমান বিধ্বস্ত হয়েছে, সেই খবরে কিন্তু কুয়েতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং যারা এইসব এরিয়াতে আছেন তারা কিন্তু সরাসরি নিজ চোখে দেখতে পেয়েছেন। সন্ধ্যা থেকে শুরু হয় এই ড্রোন নিক্ষেপ, বা এখানে যে সাইলেন্ট বাজে, কিছুক্ষণ পরপর সাইলেন্ট বাজে এখানে সতর্কবার্তা। সেই সাইলেন্টগুলি শুধু ইয়ানের সাথে, বিশেষ করে যে রাত্রে একটু একটু হলেও কিন্তু মধ্যরাত থেকে শুরু করে আজকে সারাদিন কিন্তু সোমবার
রোববার সারাদিন কিন্তু একটু পর পরে সাইলেন্ট বাজে। ইরান থেকে নিক্ষেপকৃত যে ড্রোন বা ক্ষেপণাস্ত্রগুলি যে উপরে ধ্বংস করা হয় কুয়েতের সামরিক বাহিনীরা, তো সে থেকে কিন্তু কুয়েতে আজকে একটু মোটামুটি আগে বিগত কয়েকদিন একটু ভালো থাকলেও কিন্তু আজকে থেকে একটু জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, কারণ সচক্ষে তারা যখন দেখতে পাচ্ছে এই যে ড্রোনগুলি বা এই যে ক্ষেপণাস্ত্রগুলি নিয়ে ধ্বংস করছে উপরে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যে কোনো সময় হামলা হচ্ছে বা কোনো সিগন্যাল নাই, হঠাৎ সিগন্যাল হচ্ছে, তো আমরা বয়ে আছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন তার একটা মীমাংসা হয়, যুদ্ধ যেন বিরতি হয়, যা শেষ হয়। গত শনিবার সন্ধ্যার দিকে ইফতার পূর্বে যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করা হয়, সেই নিক্ষেপে কিন্তু 12 জন আহত হয়েছে আমরা খবরে দেখতে পেয়েছি, এবং সেখানে কিন্তু বাংলাদেশি 4 জন ছিল, এবং 4 জন বাংলাদেশি অলরেডি, এর মধ্যে 3 জন কিন্তু চিকিৎসা শেষে অলরেডি তারা নিজ কর্মস্থলে বাসায় ফিরে এসেছে, এবং একজন এখনও সেখানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। কুয়েত দূতাবাস থেকে কিন্তু একটা নির্দেশনা জারি করেছেন যে প্রবাসীদের সতর্কর জন্য। এখানে শুধু এটা নয়, শুধু কুয়েত গভর্নমেন্ট কিন্তু অলরেডি যে অনেকগুলি নির্দেশনা দিয়েছেন যে যারা বাইরে কোনো ধরনের জনসংখ্যা না করার জন্য বা কোনো ধরনের অনুষ্ঠানে বাইরে না করার জন্য। এই ছিল কুয়েতের থেকে সর্বশেষ। মঈন সুমন, সময় সংবাদ। ইটালির মনফালকন শহরে টানা 2 দিন ব্যাপী ভ্রাম্যমাণ দূতাবাস সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সাপ্তাহিক ছুটি ও পবিত্র রমজানেও উপচে পড়া ভিড়ের মধ্যেই হাজারো প্রবাসী সহজে সেবা গ্রহণ করেছেন। ইটালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। প্রবাসীদের দোরগোড়ায় দূতাবাস সেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করছে মিলানের বাংলাদেশ কনসুলেট জেনারেল। মিলান থেকে প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত ইতালির জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বখ্যাত নগরী মনফালকন ও আশপাশের এলাকায় বসবাস করেন প্রায় 30,000-এর বেশি বাংলাদেশি প্রবাসী। দীর্ঘ 1 বছর পর সাপ্তাহিক ছুটি ও পবিত্র রমজানের মধ্যে সেখানে 2 দিনের অস্থায়ী ভ্রাম্যমাণ দূতাবাস ক্যাম্প স্থাপন করা হয়। মিলান কনসুলেট অফিসের তথ্য অনুযায়ী এবারের ক্যাম্প থেকে প্রায় 1000 প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। পাসপোর্ট বিতরণ ও নবায়ন আবেদন, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ, নো ভিসা রিকোয়ার্ড এনভিআর, ব্যক্তিগত পারিবারিক সনদ এবং ওয়েজ আর্নার্স সার্টিফিকেট সহ নানা সেবা প্রদান করা হয়। হাতের নাগালে এসব সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রবাসীরা। 2 দিন যাবত এখানে মিলান কনসুলার সেবা চলছে, আমরা সেবা পেয়ে অনেক ধন্য। 1 বছর 4টা সার্ভিস দিতে পারে তাহলে আমাদের মনফালকনে প্রায় 10,000 মানুষ বসবাস করে, আমাদের অর্থনৈতিকভাবে কিছুটা সাশ্রয় হবে এবং আমাদের কাজের কোনো ক্ষতি হবে না। কর্মব্যস্ত জীবনে দূতাবাস সেবা নিতে প্রবাসীদের কাছ থেকে ছুটি নিতে হয়, দীর্ঘ ভ্রমণ করতে হয়, এমনকি আর্থিক ক্ষতিরও মুখোমুখি হতে হয়। তাই নিজ এলাকায় ভ্রাম্যমাণ সেবা ক্যাম্পে খুশি প্রবাসীরা। সেবা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে মিলান কনসুলেট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এইখানে অসংখ্য মানুষ সেবা গ্রহণের জন্য এসেছেন, তাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেবা দেওয়ার জন্য। ইতালিতে বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় 3 লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। উত্তর ইতালির বিভিন্ন প্রদেশে দূতাবাস সেবা প্রদান করে মিলান কনসুলেট জেনারেল অফিস। সেবাকে আরো সহজলভ্য করতে ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন প্রবাসীরা। সময় সংবাদ, ইতালি। ফ্রান্সের পৌর নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। প্যারিসের লা কর্নফ পৌর এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আকাশ বড়ুয়া। নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি তার। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সে আসন্ন পৌরসভা নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী শহর লা কর্নবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেলভুক্ত প্রার্থীদের। এবার এই পৌরসভায় কাউন্সিলর পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রার্থী। রোববার লা কর্নব পৌরসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা। নাদিয়া সাবুন প্যানেল থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আকাশ বড়ুয়া। তিনি জানান, নির্বাচিত হলে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের সমস্যা সমাধানে কাজ করবেন তিনি। আমার দল, আমি যদি ওখানে জয়লাভ করি তাহলে বাংলাদেশিদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বলতে গেলে বাড়ি, ঘর বাড়ি, শিক্ষা, সংস্কৃতি এগুলো নিয়ে কাজ করব। আমরা সবাই ভোট দিবেন আমার প্যানেলকে, নাদিয়া সাবুনকে।
সুতরাং যেন আমরা জয়যুক্ত করে আপনাদের পাশে দাঁড়াতে পারি। প্রবাসী বাংলাদেশিরা বলেন, একজন বাংলাদেশি নির্বাচিত হলে তা কমিউনিটির জন্য গর্বের, পাশাপাশি ফরাসি সমাজে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ বাড়বে। বাংলাদেশি কমিউনিটি এবং ফ্রান্সের কমিউনিটির সাথে সংস্কৃতির সাথে মেলবন্ধন করে একটা বাংলাদেশি এবং ফ্রান্সের কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আকাশ বড়ুয়া তিনি প্রবাসী বাংলাদেশি সহ সকলের জন্য যেসব সুবিধার দরকার সেসব সুবিধার জন্য উনি সুন্দররূপে সুচারুরূপে কাজ করতে পারবেন। আসন্ন নির্বাচনে শেষ পর্যন্ত কারা জয়ী হবেন তা নির্ধারণ করবেন ভোটাররাই। তবে প্রচারণা ও প্রতিশ্রুতিতে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে লাকর্ণব এলাকা। স্থানীয় বাংলাদেশিদের প্রত্যাশা, বাংলাদেশি জনপ্রতিনিধি নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তিনি। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। দক্ষিণ কোরিয়াকে একটি বৈশ্বিক পর্যটন পরাশক্তিতে রূপান্তর করতে 2030 সালের মধ্যে 3 কোটি বাংলাদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির সরকার। রাজধানী সিউলের ওপর পর্যটকদের অতিরিক্ত চাপ কমাতে এবং দেশের প্রান্তিক অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রত্যন্ত গ্রামগুলোতে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশটির অর্থনীতি শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। পর্যটন শিল্পকে বলা হয় ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয়। বিদেশি পর্যটকরা যখন যে দেশে পা রাখেন তখন সে দেশের হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, শপিং ও বিনোদন খাতে অর্থ ব্যয় করেন। এতে সরাসরি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অভ্যন্তরীণ বাজারও চাঙ্গা হতে শুরু করে। দেশটির অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে এবার সেই পথে হাঁটছে দক্ষিণ কোরিয়া। বুধবার রাজধানী সিউলে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যটন কৌশল বৈঠক, যেখানে দীর্ঘ 8 বছর পর এই প্রথম কোনো প্রেসিডেন্ট সরাসরি এমন বৈঠকে সভাপতিত্ব করলেন। গেল বছর দেশটিতে বিদেশি পর্যটক বিগত কয়েক বছরের মধ্যেই সর্বোচ্চ। এবার 2030 সালের মধ্যে 3 কোটি বিদেশি পর্যটকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। গত বছর কোরিয়া ভ্রমণকারী বিদেশি পর্যটকের সংখ্যা ছিল 1,89,30,000, যা সর্বকালের রেকর্ড। 2030 সালের মধ্যে পর্যটকের সংখ্যা 3 কোটির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য শুধু সংখ্যাগত বৃদ্ধি নয়, আমাদের গুণগত উন্নয়নের দিকেও বড় পরিবর্তন প্রয়োজন। বর্তমানে প্রায় 80% বিদেশি পর্যটক রাজধানী সিউলে কেন্দ্রীভূত। সরকার মনে করছে এই প্রবণতা অব্যাহত থাকলে দেশের অন্যান্য অঞ্চলের অর্থনীতি পিছিয়ে পড়বে। তাই আঞ্চলিক শহর, গ্রামীণ এলাকা, ঐতিহ্যবাহী স্থানীয় সংস্কৃতিকে পর্যটনের সঙ্গে যুক্ত করে সমান উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করা, আঞ্চলিক বিমানবন্দর উন্নয়ন, পর্যটক বান্ধব সেবা নিশ্চিত করা এবং সর্বত্র অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়ম বন্ধ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি পর্যটককে শুধু বিনোদন খাত হিসেবে নয়, বরং অর্থনীতি, কর্মসংস্থান, আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির কৌশলগত হাতিয়ার হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়ার সরকার। আধুনিক প্রযুক্তির জয়জয়কার আর নজর কাড়া কে কালচারের ঢেউয়ে বিশ্বকে মাতিয়ে রাখা দক্ষিণ কোরিয়া এবার হাঁটছে ভিন্ন এক পথে। পর্যটন শিল্প ও সাংস্কৃতিক শক্তিকে টেকসই এক অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে রূপান্তর করতে চায় দেশটি। রাজধানী সিউলের পাশাপাশি আঞ্চলিক শহরগুলোর ঐতিহ্য এবং এআই ভিত্তিক পর্যটন সেবাকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার নেতাকর্মীরা। স্থানীয় সময় রবিবার বিকেলে নর্থ হলিউড সিনিয়র সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। এতে ক্যালিফোর্নিয়া বিএনপি সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, সৈয়দ নাসির উদ্দিন জেবু সহ অন্যরা বক্তব্য দেন। ইফতারের আগে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব দেশের উন্নয়ন, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন প্রবাসের সময়। এবারে খেলার খবর। স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ অভিযানে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। বিগ ম্যাচে চীনের বিপক্ষে খেলবে মেয়েরা।
শক্তিশালী প্রতিপক্ষ হলেও লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক আফিদা খন্দকারের, আর কোচ পিটার বাটলারের কাছে এই আসর শেখার বড় মঞ্চ। শিষ্যদের কাছে সেরাটা চান কোচ। এদিকে নবীন হলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক চীন। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। সিডনি থেকে পারভিন আখতারের ম্যাচ রিপোর্ট। সিডনির চমৎকার সকালে জুবলি স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল। স্বপ্নযাত্রার প্রথম ধাপে নারী দলের সামনে চীন। ম্যাচের আগে 2 মেরুতে দাঁড়িয়ে 2 দল। এক দলের এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অভিষেক, অন্য দল সবশেষ আসর সহ 9 বারের চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে চীন যেখানে 17তম অবস্থানে, সেখানে বাংলাদেশ দাঁড়িয়ে 112তে। এমন পার্থক্যের পরেও পা মাটিতেই রাখছেন চীনের কোচ আন্তে মিলিজ। বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক তিনি। তার মতে মূলত চাপে থাকবে চীন। লাল সবুজের যেহেতু হারানোর কিছুই নেই, তাই যে কোনো কিছুই করে ফেলতে পারে তারা। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ভালোই জানেন অধিনায়ক আফিদা খন্দকার। তাই তো জয় পরাজয় নয়, ভালো খেলার দিকেই চোখ তার। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক ও জুবলি স্টেডিয়ামের আধুনিক সুযোগ সুবিধায় নিজেদের ঘাটতির জায়গাগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছে দল। প্রথমবারের মতো জায়গা করে নেয়া এশিয়ান কাপের মূল পর্বে ভালো খেলার দিকেই মনোযোগ তার। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে। তো আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। আমরা দেশের জন্য খেলতে আসি, দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, তো আমাদের প্রেশার নেই। পিটার বাটলারের দলটায় আছেন অনূর্ধ্ব 19 সাফের সেরা খেলোয়াড় আলপি আক্তার। সবশেষ নারী লিগে 29 গোল করা আলপি বড় মঞ্চে অভিষেকের অপেক্ষায়। আক্রমণে পরীক্ষিত সৈনিক তহুরা শামসুন নাহার, সাগরিকারা নিজেদের প্রমাণে মরিয়া। মাঝমাঠে মনিকা চাকমা, ঋতুপর্ণা, স্বপ্নার উপর থাকবে গুরু দায়িত্ব। রক্ষণে আফিদা, শিউলি আজিমে ভরসা কোচের। কঠিন ম্যাচ, আকাশ কুসুম কল্পনায় বিশ্বাসী নন পিটার বাটলার। শিষ্যদের চাপমুক্ত থেকে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। চীনের বিপক্ষে অঘটনের কথা ভাবছি না আমি। তাহলে মেয়েদের উপর চাপ আরো বাড়বে। চীনের মতো দলের সঙ্গে পেরে ওঠার মতো সক্ষমতা আসলে এখনো তৈরি হয়নি আমাদের। আমি চাই ওরা ভালো পারফর্ম করুক, কারণ এশিয়ান কাপ ওদের শেখার মঞ্চ। বয়স ভিত্তিক বা জাতীয় দল, যে কোনো ফরম্যাটে এটাই 2 দলের প্রথম সাক্ষাৎ। স্বপ্ন এবং বাস্তবতার ফারাকটা ভালোই বোঝেন কোচ পিটার বাটলার। এশিয়ান কাপের মতো বড় মঞ্চের জন্য প্রস্তুতিটা যে সেরা হয়নি সেটা ভালোই জানেন তিনি। তাই তো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রসিকতা করে বললেন, গুলিস্তান থেকে নাকি সরাসরি সিডনিতে চলে এসেছে বাংলাদেশ। প্রস্তুতির ঘাটতি পেছনে ফেলে লক্ষ্য এখন একটাই, সামর্থ্যের সেরাটা দিয়ে চীনের বিপক্ষে লড়াই করতে হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। প্রবাসের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, সৌদি কাতারে জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমান, আক্রান্ত নেতানিয়াহুর কার্যালয়ে মূল হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। আটকে পড়া ও প্রবাসীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার। এবং হামলার মুখে কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেল গ্যাসের দাম। পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুদ থাকার শঙ্কা দেখছেন না বাণিজ্যমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।